আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে এই নিয়োগ যা হবে অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন, অর্থাৎ এই রিট পিটিশনের রেজাল্টের উপরে নির্ভর করবে এই নিয়োগের ভবিষ্যৎ। এটা সংক্ষেপে কি দর্শকদের বোঝাবেন? তার কারণ হচ্ছে এই যে প্রক্রিয়া, যে আদালতে যে রিট পিটিশন গুলো মানে 24 নম্বর আইটেম থেকে 29 নম্বর আইটেম ছিল আজকে, তো এই রিট পিটিশন গুলোর উপরই ভবিষ্যৎ নির্ভর করবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে 2024 সালের সিলেকশনে যারা এখনো পর্যন্ত সিলেক্টেড হয়ে আছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি, এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণ হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা চালু হয়ে গেছিল বলে এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি। কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টটা ভোটের আগে হঠাৎ করে এত দ্রুততার সঙ্গে কেন দিতে হলো সেটা পরিষ্কার হয়ে যাবে দুটো জিনিস বুঝলে। এক, প্রথমেই তারা লিস্ট প্রকাশ করলো, সেই লিস্টে কোনো নাম্বার থাকলো না। মামলা করলাম, মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিলেন যে মার্কস সহ লিস্ট প্রকাশ করতে হবে। আচ্ছা, মার্কস সহ লিস্ট প্রকাশ হলো, তারপরে আমরা জানতে পারলাম যে বিভিন্ন ক্যাটাগরিতে, বিশেষ করে ইসি ক্যাটাগরি, তারপরে এনভিএফ ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার ক্যাটাগরি, ওবিসি বি, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এই যে বিভিন্ন স্পেশালি যেগুলো রিজার্ভ ক্যাটাগরি মানে হরাইজন্টাল রিজার্ভেশন যেগুলোতে মূলত, সেগুলোতে যতগুলো শূন্য পদ ছিল সেই পরিমাণ শূন্য পদে নিয়োগ না দিয়ে তার থেকে অনেক কম নিয়োগ দিয়েছে। যেমন একটা উদাহরণ দিই, আনরিজার্ভ ইসি ক্যাটাগরিতে 1007টা শূন্য পদ ছিল, মাত্র 10 জন তারা ইসি ক্যাটাগরিতে মেল ক্যাটাগরিতে তারা সিলেক্টেড করেছে, শর্টলিস্টেড করেছে ফর পিএমটি পিইটি। অথচ ভ্যাকেন্সি হচ্ছে 1007। আবার ফিমেলের ক্ষেত্রে 440টি ইসি আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকেন্সি, মাত্র 2 জনকে পিএমটি পিইটির জন্য সিলেক্টেড করেছে। তাহলে বাকি শূন্যপদ কি হয়েছে? আরবিটারিলি কাট অফ মার্কস সেট করে তাদেরকে কি করেছে, ওই সিটগুলোকে সব আনরিজার্ভডে কনভার্ট করিয়েছে, যেটা একেবারেই আইনসম্মত নয়। ফলে আজকে মহামান্য বিচারপতির সামনে সেগুলো তুলে ধরে আজকে তিনি বলেছেন যে যেহেতু আজকে সরকার পক্ষের কোনো আইনজীবী, যেহেতু এখনো পর্যন্ত প্যানেল ঠিক হয়নি, তাই সরকার পক্ষের কোনো আইনজীবী ছিলেন না, কিন্তু এই মামলাটি যেহেতু এর গুরুত্ব রয়েছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে, এবং সেটা ভোটের আগে এইরকম তাড়াহুড়ো করে এই পদগুলোকে সব কনভার্ট করা হয়েছে এইভাবে, কারণ আমরা তখনই বুঝেছিলাম যে ভোটের আগে তাড়াহুড়ো করে নিয়োগ করছে, এর পিছনে ঘাবলা আছেই আছে। সেই জন্য প্রথমে মার্কস সহ লিস্ট প্রকাশ করেনি। মার্কস সহ লিস্ট প্রকাশ করার পরেই আমরা তখন সেই লিস্টকে অ্যানালাইসিস করে যা দেখলাম ভয়ঙ্কর, যে কিভাবে এই যে বিভিন্ন ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, এনভিএফ থেকে শুরু করে, ইসি থেকে শুরু করে, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন থেকে শুরু করে, ওবিসি বি থেকে শুরু করে, এই বিভিন্ন ক্যাটাগরির সব শূন্য পদগুলোকে সব কনভার্ট করানো হয়েছে, এবং সেগুলোতে এতে লাভ কি? লাভ ধরুন, সাপোজ আমি উদাহরণ দিই, ধরুন সাপোজ আমরা মানে টাকা করতে যাবি একদমই এটাই বুঝতে হবে, কারণ সাপোজ ধরুন টাকা তুলেছে আনরিজার্ভ ক্যাটাগরির লোকের কাছ থেকে, টাকা তুলে হয়ে গেল, মেবি হতে পারে, তাহলে আমি জানি না কিভাবে হয়েছে। এবার কি হয়েছে, তাও আবার উইদাউট গিভিং এনি মার্কস আপনি লিস্ট প্রকাশ করছেন, তারপরে দেখা যাচ্ছে যতগুলো শূন্য পদ, এত ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে, যারা ইসি ক্যাটাগরির যোগ্য, ইসি কারা হয়? ল্যান্ড লুজার, জমির দাতা, যারা বিভিন্ন গভর্নমেন্ট প্রকল্পে জমি দান করেছে, এই এনভিএফ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা তারা এতদিন ধরে কাজ করছে, তাদেরকে কেন নিয়োগ দেবে না? যতগুলো সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকে নিয়োগ, সেই সমস্ত পদগুলোকে অন্য জায়গায় কনভার্ট করিয়েছেন। এই কনভার্সনের কারণ কি? যেখানে যোগ্য আরবিটারিলি আপনি কাট অফ মার্ক সেট করলেন, সুপ্রিম কোর্টের সেটেল ল আছে যে এরকম করে হঠাৎ করে মানে যখন সিলেকশন প্রসেস চলছে, সিলেকশন প্রসেস শুরু হয়ে গেছে, তারপর হঠাৎ করে নিজের ইচ্ছা মতো করে একটা হায়ার কাট অফ সেট করে সেই সিট, রিজার্ভ ক্যাটাগরি সিটগুলোকে আনরিজার্ভডে কনভার্ট করবেন, এটা কখনোই হতে পারে না। নিশ্চিতভাবেই নতুন সরকার এসছেন, তারা নিশ্চিতভাবেই সেগুলো কাগজপত্র দেখবেন, তারপরে সেগুলো বলবেন আদালতে। মানে 2026-এ একটা ঝড়, পরিবর্তনের ঝড়, সেই ঝড়ে তৃণমূল কংগ্রেস কার্যত খড়কুটোর মতো কয়েকটা জায়গায় টিকে রয়েছে। সেই তৃণমূল কংগ্রেস শেষ একটা নিয়োগ প্রক্রিয়া গুলো, সেখানেও ঘাপলা আপনি বলছেন? অবশ্যই তৃণমূল কংগ্রেসের আমলে আমি তো প্রথম দিন থেকে বলে এসছি, যেদিন মানে সরকার গঠনের আগে থেকেই বলে এসছি যে তৃণমূল কংগ্রেসের আমলে বিশেষ করে গত 15 বছরে যত নিয়োগ হয়েছে, সেই নিয়োগ কাছে যাবেন, সেখানে অভিযোগ এখন তো মামলা পেন্ডিং, এখন যেহেতু মামলা অলরেডি মামলা হয়ে আছে, কারণ সেই সময় তো এই মামলাগুলো গভর্নমেন্ট চেঞ্জের আগে আমরা মামলা ইনস্টিটিউট করেছিলাম, আমি এই 5-6টি মামলায়
ফলে এই সময় দাঁড়িয়ে এই যে 5টি 24 থেকে 29, 26 নম্বরটা অন্য একজন আইনজীবী ছিল, মানে এইগুলো সব গভর্নমেন্ট আসার আগেই ইনস্টিটিউট ছিল, বা জাস্ট লাস্ট পিরিয়ডে যখন এমসিসি জাস্ট শুরু হয়েছে, ফলে তাই অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারেনি। কারণ অ্যাপয়েন্টমেন্ট দিতে পারলে এরা যা তুলেছিল আর কি সব এই অ্যাপয়েন্টমেন্ট খবর দিয়ে দিত। থেকে আমরা দেখেছিলাম যে অন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে সিকিউরিটি রিলেটেড যে পরীক্ষাগুলো হয়, চাকরিগুলো হয়, দেখা গেল কোনো সেন্ট্রাল কোনো ফোর্সের পরীক্ষায় একজন তার যা মাপজোক ছিল, এই পুলিশ রিক্রুটমেন্টে তার মাপ নাকি ছোট হয়ে গেছে। সেটা বিচারপতি হেসেছিলেন, বলছি এটা আবার কি করে হয়, একজন মানুষ এতটা লম্বা সে বেটে হয়ে গেল পুলিশের হতে পারে, এবং সেটা 1 বছরের মধ্যে। সেটা তো এক ধরনের অভিযোগ ছিল, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে সেখানে অনিয়ম ছিল, সেটা হাইকোর্ট কিছু রিকনসিডারেশন অর্ডার দিয়েছিল, হয়েছিল। কিন্তু আপনি বলছেন এখানেও তো প্রায় হাজার হাজার পদ, শূন্য পদ, যেগুলো রিজার্ভ ক্যাটাগরির শূন্য পদ। সাপোজ আমি উদাহরণ দিই যে কিভাবে এগুলো হয়, আমি জানি না হয়েছে কিনা। ধরুন আনরিজার্ভদের কাছ থেকে বাজার থেকে টাকা তুলেছে, তো আনরিজার্ভড ধরুন 5,000-এর কাছে টাকা তুলেছে, তো সিট হচ্ছে 4,000, তাহলে বাকি 1,000-এর কোথা থেকে দেবে? তাহলে বাকি 1,000 ওই ইসি, ওই ওবিসি, ওই এনভিএফ, ওই সিভিক ভলেন্টিয়ার, সেগুলো থেকে টেনে টেনে নিয়ে আসবে, সেগুলোকে কনভার্ট করবে, আর্বিট্রারিলি কাটা হায়ার করে দিল। এই জিনিস পশ্চিমবঙ্গে মানে দুর্নীতি, যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলছেন, সে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কত স্তরে দুর্নীতি হয়। আমি তো সবসময় বলি এটা শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয়, পশ্চিমবঙ্গের দুর্নীতি। পশ্চিমবঙ্গের দুর্নীতি হচ্ছে এই গত 15 বছরের যত দুর্নীতি ছিল সেগুলো ছিল পূর্ব পরিকল্পিত বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মানে আপনি যে যখন টাকা দিয়েছে সেই ফর্মুলা অনুযায়ী ওরা নিয়োগ দিয়েছে। মানে যদি কেউ সিলেকশনের আগে টাকা দেয় তার নিয়োগের পদ্ধতি একরকম, সিলেকশনের মধ্যবর্তীকালীন সময়ে টাকা দেয় তাহলে এক ধরনের দুর্নীতি হয়, সিলেকশন কমপ্লিট হয়ে গেছে তারপরেও টাকা দেয় তাহলে আরেক ধরনের দুর্নীতি হয়। মানে ইভেন পরীক্ষায় না বসে আমরা কত দেখেছি, মানে হাজার হাজার এক্সাম্পল দেখেছি, পরীক্ষায় বসেনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। ফলে এই পশ্চিমবঙ্গে গত 15 বছরে তো সেটাই হয়েছে, মেধার কোনো মূল্য নেই, শুধুমাত্র অর্থের বিনিময়ে চাকরি হওয়া। এটা তো পশ্চিমবঙ্গের ট্রেন্ড হয়ে গেছিল গত 15 বছরে। এটা দুর্ভাগ্য। এই সিভিক ভলেন্টিয়ারটা নিশ্চিতভাবে নতুন সরকার দেখবেন যে কিভাবে কি হয়েছে না হয়েছে, নিশ্চিতভাবেই। কিন্তু কিভাবে রাজ্যের অবস্থানটাও জানতে চাই যায়। অবশ্যই অবশ্যই, সেটা তো সেই জন্যই যাই পদক্ষেপ গ্রহণ হবে না কেন, সেটা অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন। এখন দেখা যাক নতুন সরকার তারা কিভাবে কি বলে। এবং কিন্তু আমরা চাই যারা এই যে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা প্রত্যেকে যোগ্য, তারা রিটেন এক্সামিনেশনে তারা অ্যাপিয়ার্ড হয়েছে, 85 রিটেন এক্সামিনেশনের মার্কস, তারপরে পিএমটি পিইটি হবে এবং তারপরে ইন্টারভিউ। তাহলে এই যে শর্ট লিস্টিং করা হলো, এই শর্ট লিস্টিং করার সময় আরবিট্রারিলি কাট অফ মার্কস হায়ার করে দিয়ে তাদেরকে সব এই সিলেকশন প্রসেস থেকে বের করে দেওয়া হবে, দিয়ে সেই সিটগুলোকে কনভার্ট করিয়ে আনরিজার্ভ ক্যাটাগরির লোকজনকে নেওয়া হবে। এই যে পরিকল্পনা, সেটা আদৌ পরিকল্পনা ছিল নাকি অন্য কিছু ছিল, সেগুলো নিশ্চিতভাবেই আদালতের সামনে নথি হিসেবে পেশ করবেন।